আপনারা শুনছেন কাব্যিক অডিও বুক ও পডকাস্ট নিবেদিত জেমস ক্লিয়ারের অ্যাটমিক হ্যাবিটস। কণ্ঠে আমি রেজা। ভিত্তিসমূহ: অতি ক্ষুদ্র অভ্যাসসমূহের অবিশ্বাস্য শক্তি। 2003 সালের একটি দিনে ব্রিটিশ সাইক্লিংয়ের ভাগ্য বদলে যায়। এই অর্গানাইজেশন গ্রেট ব্রিটেনের পেশাগত সাইক্লিংয়ের গভর্নিং বডি ছিল। তারা সে সময়ে তাদের নতুন পারফরম্যান্স ডিরেক্টর হিসেবে ডেভ ব্রেলসফোর্ডকে নিয়োগ দেয়। তার আগে 100 বছর পর্যন্ত ব্রিটেনের সাইক্লিংয়ের গড়পড়তা অবস্থা যাচ্ছিল। 1908 সাল পর্যন্ত গ্রেট ব্রিটেনের রাইডাররা অলিম্পিকে মাত্র একটা স্বর্ণপদক অর্জন করেছিল। ট্যুর দে ফ্রান্সের মতো বিশাল রেসে তাদের পারফরম্যান্স আরও খারাপ ছিল। 110 বছরে কোনো ব্রিটিশ সাইক্লিস্ট এই ইভেন্ট জিততে পারেনি। আদতে তাদের পারফরম্যান্স এতটাই নিম্নমানের ছিল যে ইউরোপের বড় বড় সাইকেল ম্যানুফ্যাকচারার সমূহ ব্রিটিশ সাইক্লিস্টদের কাছে সাইকেল বিক্রি করতে চাইত না, কারণ তারা ভয় করত যে ব্রিটিশ সাইক্লিস্টদের কাছে তাদের সাইকেল অন্যরা দেখলে কেউ তাদের সাইকেল কিনতে চাইবে না। ব্রেলসফোর্ডকে নিয়োগ দেওয়া হয়েছিল ব্রিটিশ সাইক্লিংকে নতুন দিশা দেখানোর আশায়। পূর্বের প্রশিক্ষকদের সাথে তার পার্থক্য ছিল যে সে প্রান্তীয় লাভসমূহের মাধ্যমে উন্নতি নামক কৌশলে বিশ্বাস করত। এই কৌশলের বিশেষত্ব হল প্রতিটা ক্ষেত্রে ক্ষুদ্র মাত্রায় উন্নতি আনা। অর্থাৎ ভালো সাইক্লিং করার জন্য যদি 100টা জিনিস জড়িত থাকে, তাহলে সেই 100টা জিনিসের প্রতিটিতে 1% করে উন্নতি ঘটাতে পারলে মোট উন্নতি হবে বিশাল। ব্রেলসফোর্ড ও তার সহকারীরা একটি পেশাগত সাইক্লিং টিমের জন্য প্রয়োজনীয় দিকগুলোর ছোট ছোট উন্নতি করতে শুরু করলো। সাইকেলের সিট মেরামত করতে শুরু করলো যেন তা আরো আরামদায়ক হয়। টায়ারে অ্যালকোহল লাগানো হলো যাতে ভালো গ্রিপ পাওয়া যায়। রাইডারদের বৈদ্যুতিক উপায়ে গরম থাকে এমন পোশাক পরিধান করার নির্দেশনা দিল যাতে পেশির তাপমাত্রা ঠিক থাকে, এবং রাইডারদের শরীরের ওপর প্রতিটা ব্যায়ামের প্রতিক্রিয়া জানার জন্য তাদের শরীরে বায়োফিডব্যাক সেন্সর লাগানো হলো। পোশাকের জন্য বিভিন্ন কাপড় পরীক্ষা করা হলো এবং আউটডোর রাইডারদের ইনডোর সাইক্লিংয়ের পোশাক পরিয়ে প্রশিক্ষণ করানো শুরু হলো যাতে শরীর হালকা অনুভব হয়। তারা এখানেই থেমে যায়নি। ব্রেলসফোর্ড ও তার দল অপ্রত্যাশিত দিকগুলোতেও 1% উন্নতি আনার চেষ্টা শুরু করলো। তারা বিভিন্ন ম্যাসাজ জেল পরীক্ষা করতে শুরু করলো কোনটিতে সবচেয়ে বেশি তাড়াতাড়ি পেশি পুনরুদ্ধার করা যায় সেটা জানার জন্য। হাতকে ঠান্ডা থেকে বাঁচাতে একজন সার্জন নিয়োগ করে রাইডারদের সঠিকভাবে হাত ধোয়া শেখানো হলো। রাতে ভালো ঘুমের জন্য প্রত্যেক রাইডারকে বিশেষ ধরনের বালিশ ও তোষক দেওয়া হলো। টিম ট্র্যাকের ভেতরে সাদা রং করে দেওয়া হলো যাতে সাইকেলের ওপর ছোট ছোট ধূলিকণাও দেখা যায়, কারণ ধূলিকণা সাইকেলের পারফরম্যান্স কমিয়ে দেয়। এই ছোট ছোট উন্নতি অর্জন করার ফলাফল খুব দ্রুত দেখা দিতে লাগলো, যা কেউ ভাবতেও পারেনি। 5 বছরের মধ্যে ব্রেলসফোর্ড তার কৌশলের ফলাফল দেখিয়ে সবাইকে তাক লাগিয়ে দিল। 2008 সালের বেইজিং অলিম্পিকে ব্রিটিশ সাইক্লিং টিম রোড ও ট্র্যাক দুই ধরনের রেসেই আধিপত্য দেখানো শুরু করলো। সেই ইভেন্টে মোট স্বর্ণপদকের 60% তারা অর্জন করেছিল। 4 বছর পর লন্ডন অলিম্পিকে ব্রিটিশ সাইক্লিস্টরা 9টি অলিম্পিক রেকর্ড এবং 7টা ওয়ার্ল্ড রেকর্ড করে। একই বছরে ব্র্যাডলি উইগিন্স ট্যুর দে ফ্রান্স জয়ী প্রথম ব্রিটিশ সাইক্লিস্ট হয়। পরের বছর তার সতীর্থ এই ইভেন্ট জয় করে এবং সে 2015, 2016 এবং 2017-তে আবারও জয়ী হয়। ব্রিটিশ দল 6 বছরের মধ্যে 5টি ট্যুর দে ফ্রান্স ইভেন্ট জয় করে। 2007 থেকে 2017 এই 10 বছরের মধ্যে ব্রিটিশ দল 178টি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, 66টি অলিম্পিক ও প্যারা অলিম্পিক স্বর্ণপদক এবং সাইক্লিংয়ের 5 বার ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ইভেন্ট খ্যাত ট্যুর দে ফ্রান্স জয়লাভ করে। কিভাবে এটি সম্ভব হলো? এত কম সময়ের মধ্যে কিভাবে একটি অতি নিম্নমানের দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে উঠল? কেন ছোট ছোট পরিবর্তন এত বড় ফলাফল বয়ে আনে এবং কিভাবে নিজের জীবনে এগুলো কাজে লাগানো যায়? কেন ক্ষুদ্র অভ্যাস বিশাল পরিবর্তন বয়ে আনে? প্রাত্যহিক জীবনে একটি নির্ধারক মুহূর্তের গুরুত্বকে বড় করে দেখা এবং ছোট ছোট উন্নতির গুরুত্ব এড়িয়ে যাওয়া অনেক সোজা। প্রায়ই আমরা আমাদের মনকে বোঝাই যে বিরাট সাফল্য পেতে বিরাট পদক্ষেপ দরকার। যে কোনো ক্ষেত্রে সফল হওয়ার জন্য আমরা দুনিয়া কাঁপানো পদক্ষেপ নেওয়ার ইচ্ছায় নিমজ্জিত থাকি, কিন্তু 1% উন্নতি বয়ে আনা গুরুত্বপূর্ণ মনে না হলেও দীর্ঘমেয়াদে এটাই উৎকৃষ্ট উপায়। ক্ষুদ্র পরিবর্তন সময়ের সাথে সাথে অবিশ্বাস্য কিছু ঘটাতে পারে। গাণিতিকভাবে দেখতে গেলে প্রতিদিন 1% উন্নতি করতে পারলে বছর শেষে আপনি 37.5% উন্নত হয়ে উঠতে পারবেন। অন্যদিকে প্রতিদিন 1% অবনতি হলে আপনার অবস্থান হবে শূন্যের কাছাকাছি।
অভ্যাস হলো আত্ম উন্নতির চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফার মাধ্যমে যেভাবে টাকা বৃদ্ধি হতে থাকে, ঠিক একইভাবে অভ্যাসও আপনার আচরণকে প্রভাবিত করে। একদিনের হিসাব করলে এটা অনেক ছোট মনে হয়, কিন্তু মাস ও বছরের হিসাবে এসব ক্ষুদ্র পরিবর্তন অনেক বড় পার্থক্য গড়ে দিতে পারে। শুধু 2, 5 বা 10 বছরের চিন্তা করলেই ক্ষুদ্র ভালো বা খারাপ অভ্যাসের লাভ বা ক্ষতি উপলব্ধি করতে পারবেন। প্রাত্যহিক জীবনের এর হিসাব অনেক জটিল মনে হতে পারে, কারণ কম সময়ের মধ্যে পরিবর্তন টের পাওয়া যায় না। শুধু একদিন টাকা সঞ্চয় করলেই মিলিয়নিয়ার হতে পারবেন না। শুধু 3 দিন জিমে গেলেই বেশি বাড়বে না। আজকে রাতে 1 ঘন্টা ম্যান্ডারিন ভাষা পড়লেই পুরোপুরি ম্যান্ডারিন ভাষা শিখতে পারবেন না। আমরা ছোট কিছু পরিবর্তন করি ঠিকই, কিন্তু কম সময়ের মধ্যে কখনোই ভালো ফলাফল পাই না, এবং তাই আবার সেই আগের অবস্থায় ফিরে যাই। দুর্ভাগ্যবশত রূপান্তরের এই ধীর গতির কারণে খারাপ অভ্যাসে পিছলে যাওয়া অতি সহজ। শুধু আজকে একটু অস্বাস্থ্যকর খাবার খেলে ক্ষতি খুব একটা টের পাওয়া যাবে না। আজকে একটা দিন পরিবারকে বাদ দিয়ে রাত জেগে কাজ করলে তারা আপনাকে কিছুই বলবে না। শুধু একটা সিদ্ধান্ত এড়িয়ে যাওয়া সম্ভব, কিন্তু প্রতিদিন 1% ত্রুটি করতে থাকলে, বারবার ভুল সিদ্ধান্ত নিতে থাকলে, ছোট ছোট ভুল করতে থাকলে সব মিলিয়ে চক্রবৃদ্ধি হারে বিষাক্ত ফলাফলে পরিণত হয়। অনেকগুলো ভুলের সমাহার অবশেষে সমস্যা উৎপন্ন করে। অভ্যাস পরিবর্তনের প্রভাব একটা উড়োজাহাজের মাত্র কয়েক ডিগ্রি দিক ঘোরানোর সমান। ধরুন আপনি লস অ্যাঞ্জেলেস থেকে নিউ ইয়র্কে প্লেনে যাচ্ছেন। লাক্স থেকে উড়ানোর পর পাইলট দক্ষিণে শুধু 3.5 ডিগ্রি ঘুরিয়ে দিল। আপনি ওয়াশিংটনে পৌঁছে যাবেন। দেখেন, এত কম ডিগ্রির মোড় ঘোরানো টেক অফের সময় খেয়াল করা খুবই দুষ্কর, কিন্তু এই ফলাফল বড় হতে হতে প্লেন থেকে নামার সময় আপনি গন্তব্য থেকে কয়েকশো মাইল দূরে চলে যেতে পারেন। একইভাবে দৈনন্দিন অভ্যাসের অল্প একটু পরিবর্তন আপনার জীবনকে আলাদা গন্তব্যে নিয়ে যেতে পারে। মুহূর্তের পরিসরে 1% উন্নতি বা 1% অবনতি তুচ্ছ লাগতেই পারে, কিন্তু বড় সময়ের পরিসরে এই ছোট্ট সিদ্ধান্ত আপনার গন্তব্য পাল্টে দিতে পারে। সফলতা হলো দৈনন্দিন অভ্যাসের উৎপন্ন পণ্য। একটা কথা আছে, বর্তমানে আপনি কতটা সফল বা অসফল সেটা কোনো বিষয় না। বিষয় হলো আপনার অভ্যাস আপনাকে আপনার স্বপ্নের দিকে ধাবিত করছে কিনা। বর্তমান অবস্থার চেয়ে বর্তমানে কোন পথে যেতে হবে সেটা নিয়ে ভাবা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি একজন মিলিয়নিয়ার হন, কিন্তু প্রতি মাসে যদি আপনার আয়ের চেয়ে বেশি খরচ করে ফেলেন, তাহলে আপনার পথ ভুল। খরচে স্বভাব যদি না যায়, তাহলে শেষটা ভালো হবে না। বিপরীতভাবে আপনি যদি অসচ্ছল হন কিন্তু প্রতি মাসে কিছু টাকা বাঁচান, তাহলে অর্থনৈতিক স্বাধীনতার দিকে এগিয়ে যাচ্ছেন। যদিও এই মন্থর গতি পছন্দ নাও হতে পারে। পরিণতি নিজস্ব অভ্যাসের সাপেক্ষ পরিমাপ, মোট সম্পদ অর্থনৈতিক স্বভাবের সাপেক্ষ পরিমাপ, আপনার ওজন খাদ্যাভ্যাসের সাপেক্ষ পরিমাপ, আপনার জ্ঞান শেখার অভ্যাসের সাপেক্ষ পরিমাপ, বিশৃঙ্খলা আপনার পরিষ্করণ স্বভাবের সাপেক্ষ পরিমাপ। সেটাই পাবেন যেটা বারবার করতে থাকবেন। জীবন কোথায় শেষ হবে পরিমাপ করতে চাইলে ক্ষুদ্র ক্ষুদ্র লাভ ও ক্ষতির বক্ররেখা অনুসরণ করুন। হিসাব করে দেখুন 10 বা 20 বছর পর কোথায় গিয়ে দাঁড়াবেন। আপনি কি প্রতি মাসে আয়ের চেয়ে ব্যয় কম করছেন? প্রতি সপ্তাহে নিয়মিত জিমে যাচ্ছেন? প্রতিদিন বই পড়ছেন কিংবা নতুন কিছু জানছেন? এরকম ক্ষুদ্র ক্ষুদ্র লড়াই ভবিষ্যৎ নির্ধারণ করে দেয়। সময় সফলতা ও ব্যর্থতার মধ্যে দূরত্ব বাড়িয়ে দিতে পারে। সময়কে যা দিবেন সেটাই গিলে নেবে। ভালো অভ্যাস সময়কে আপনার মিত্র বানিয়ে দেয়, খারাপ অভ্যাস সময়কে শত্রু বানিয়ে দেয়। অভ্যাস উভয় পাশে শান দেওয়া তলোয়ারের মতো। খারাপ অভ্যাস যেমন আপনাকে নিচে নামিয়ে দিতে পারে, ভালো অভ্যাস গড়ে উঠতে সাহায্য করতে পারে। এই কারণে এ সম্বন্ধে বিস্তারিত জ্ঞান প্রয়োজনীয়। অভ্যাস কিভাবে কাজ করে এবং অভ্যাসকে কিভাবে নিজের মতো করে গুছিয়ে নেওয়া যায় তা জানতে হবে, যাতে তলোয়ারের অপর পাশ থেকে রক্ষা পান। কোন ধরনের অগ্রগতি আসলেই ভালো? ধরুন আপনার সামনে টেবিলে এক টুকরো বরফ রাখা আছে। ঘর এতটাই ঠান্ডা যে নিজের নিঃশ্বাসটা পর্যন্ত পড়তে দেখা যাচ্ছে। এখন ঘরের তাপমাত্রা 25 ডিগ্রিতে রয়েছে। খুব ধীরে ধীরে ঘরের তাপমাত্রা বাড়তে শুরু করলো।
26 ডিগ্রি, 27 ডিগ্রি, সামনের বরফের টুকরো এখনো ওভাবেই আছে। 29 ডিগ্রি, 30 ডিগ্রি, 31 ডিগ্রি, এখনো কিছুই হচ্ছে না। তারপর 32 ডিগ্রি, বরফ গলতে শুরু করলো। আগের তাপমাত্রা বাড়ার কোনো প্রভাব চোখে না পড়লেও এই 1 ডিগ্রি বাড়ার ফলে যে পরিবর্তন হলো তার জন্য সবচেয়ে বেশি দায়ী সেটাই। নির্ধারক মুহূর্ত প্রায় পূর্বের অনেক পদক্ষেপের সমাহারের ফল, যেটা বড় পরিবর্তনের সম্ভাবনা সৃষ্টি করছিল। সব জায়গায় এই প্যাটার্ন লক্ষ্য করা যায়। ক্যান্সার তার অস্তিত্বকালের 80% সময় লুকিয়ে থাকে, তারপর হুট করে কয়েক মাসে পুরো শরীরকে গ্রাস করে নেয়। বাঁশের যখন জন্ম হয় 5 বছর লেগে যায় শিকড় মাটি থেকে বের হয়ে আসতে, তারপর মাত্র 6 মাসে 90 ফিট পর্যন্ত উপরে উঠে যায়। অনুরূপভাবে একটা জটিল পয়েন্ট পর্যন্ত অভ্যাসের কোনো প্রভাব দেখা যায় না, এবং তারপর হঠাৎ করেই পারফরমেন্সে নতুন মাত্রা দেখা যায়। অনুসন্ধান কার্যের প্রথম ও মধ্যের স্টেটে হতাশার পাহাড় দেখা যায়। আপনি যখন খুব তাড়াতাড়ি উন্নতি করতে চান এবং দেখেন যে প্রথম কয়েকদিন, সপ্তাহ বা মাসেও কিচ্ছু হচ্ছে না, তখন হতাশ হয়ে পড়েন। মনে হয় কিছুই হচ্ছে না। সকল চক্রবৃদ্ধিক প্রক্রিয়ার নির্দেশক ছাপ এটাই। সবচেয়ে শক্তিশালী ফলাফল দেরিতে আসে। স্থায়ী অভ্যাস গড়ে তোলা কঠিন মূলত এই কারণেই। মানুষ ছোট কিছু পরিবর্তন করে স্পষ্ট ফল দেখতে পায় না, তাই থেমে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আপনার মনে হতে পারে, আমি তো গত 1 মাস ধরে প্রতিদিন দৌড়াচ্ছি, তাহলে শরীরে কোনো পরিবর্তন কেন আসছে না? একবার এই ধরনের চিন্তা মাথায় ভর করলে খুব সহজেই ভালো অভ্যাস ছাড়া হয়ে যেতে পারে। কিন্তু অর্থপূর্ণ পরিবর্তন বয়ে আনতে হলে এই মরুভূমি পার হতে হবে, যাকে আমি বলি সুপ্ত সম্ভাবনার মরুভূমি। যদি ভালো অভ্যাস গড়ে তোলা বা খারাপ অভ্যাস ছেড়ে দেওয়া কঠিন মনে হয়, তাহলে এর কারণ সক্ষমতার অভাব নয়। এর কারণ হতে পারে আপনি এখনো সুপ্ত সম্ভাবনার মরুভূমি পার হতে পারেননি। সফলতা না অর্জনের দোষ নিয়ে অভিযোগ না করে কঠোর পরিশ্রম কেন করেননি তা নিয়ে নিজের ওপর অভিযোগ করুন। আপনার পরিশ্রম বৃথা যায়নি, বরং সংরক্ষিত হয়েছে। সকল ফলাফল পাবেন বরফ গলার সেই 32 ডিগ্রিতে গিয়ে। যখন আপনি সুপ্ত সম্ভাবনার মরুভূমি পার হবেন, তখন এটা হবে রাতারাতি সাফল্য। মানুষ বলতে এটা রাতারাতি সাফল্য। বাইরের দুনিয়া শুধু নাটকীয় ইভেন্টগুলো সচক্ষে দেখে, পেছনের প্রক্রিয়াটা দেখে না। কিন্তু আপনি জানেন আপনার সফলতার শুরু হয়েছিল অনেক আগে থেকেই, এবং তার ফলেই এই জাম্প দেওয়া সম্ভব হয়েছে। এটাকে ভূতাত্ত্বিক চাপের সাথে তুলনা করা যেতে পারে। 2টা টেকটনিক প্লেট মিলিয়নের পর মিলিয়ন বছর ধরে একে অপরের ওপর চাপ তৈরি করতে থাকে। তারপর একদিন তারা আবার ধাক্কাধাক্কি শুরু করে আগের বছরগুলোর মতো করেই, কিন্তু চাপ ধীরে ধীরে বাড়তে বাড়তে অনেক বড় হয়ে গিয়েছে ততদিনে, এবং তারপর ভূমিকম্প সৃষ্টি হয়। পরিবর্তন আসতে বছরের পর বছর লেগে যেতে পারে, তারপর সব একসাথে ঘটে যায়। আয়ত্তের জন্য ধৈর্য দরকার। এনবিএর ইতিহাসের অন্যতম সফল দল জ্যাকব রি নামের একজন সমাজ পুনর্গঠকের লকার রুমে ঝুলে থাকা উদ্ধৃতি অনুসরণ করে, যেখানে লেখা ছিল, যখন মনে হয় সবকিছু থমকে গেছে, আমি একজন পাথর ভাঙা মজুরের দিকে তাকাই, তাকে পাথর ভাঙতে দেখি। সম্ভবত 100 বার হ্যামার আঘাত করার পরেও কোনো ফাটল চোখে পড়ে না, কিন্তু 101তম আঘাতে পাথর ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আমি জানি শুধুমাত্র শেষের আঘাতের কারণেই পাথর ভাঙেনি, বরং মোট 101টা আঘাতে ভেঙেছে। সব বড় জিনিসই ছোট ছোট জিনিস থেকে শুরু হয়। প্রতিটা অভ্যাসের বীজ একটা ছোট সিদ্ধান্ত, কিন্তু সেই সিদ্ধান্তের বারবার প্রয়োগের ফলে একটা অভ্যাস অঙ্কুরিত হয় এবং শক্তিশালী হয়ে ওঠে। শেকড় নিজেদের সুরক্ষিত করে নেয় এবং শাখা প্রশাখা বের হওয়া শুরু করে। খারাপ অভ্যাস ছাড়া একটা শক্তিশালী গাছ উপড়ে ফেলার সমান, এবং ভালো অভ্যাস তৈরি করা প্রতিদিন একটা একটা করে সুন্দর ফুল চাষ করার মতো। কিন্তু আমরা একটি ভালো অভ্যাস টিকিয়ে রাখতে পারবো কিনা, নাকি সুপ্ত সম্ভাবনার মরুভূমিতে হারিয়ে যাব, সেটা নির্ধারণ করে কোন জিনিস? কি সেই জিনিস যা একজনকে অনিচ্ছাকৃত অভ্যাসের দিকে ঠেলে দেয় এবং অন্যজনকে ভালো অভ্যাসের চক্রবৃদ্ধি প্রভাবের আনন্দ দেয়?
লক্ষ্য নিয়ে চিন্তা করা ছাড়ুন, সিস্টেমে ফোকাস করুন। প্রথাগত বিদ্যা দাবি করে জীবনে যা চাই তা পাওয়ার সেরা উপায় হল লক্ষ্য ঠিক করা। অনেক বছর ধরে আমিও সে অনুযায়ী অভ্যাস তটস্থ করেছি। প্রতিটা অভ্যাসই ছিল এক একটা লক্ষ্যের জন্য নির্ধারিত। স্কুলে ভালো রেজাল্ট করার জন্য লক্ষ্য ঠিক করেছিলাম, ওজন ঠিক রাখার জন্য জিমে যেতাম, লাভের জন্য ব্যবসা করতে চাইতাম। কিছু ক্ষেত্রে সফল হয়েছিলাম, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কোনো কাজ হয়নি। অবশেষে বুঝতে পারলাম ফলাফল লক্ষ্যের সাথে অল্প কিছু মাত্রায় জড়িত, বরং প্রায় সবকিছুতেই সিস্টেম ঠিক করার জন্য কাজ করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে সিস্টেম ও লক্ষ্যের মধ্যে পার্থক্য কি? কার্টুন শিল্পী ও ডিলবার্ট কমিক স্কট অ্যাডামসের কাছ থেকে আমি এদের ভিন্নতা বুঝতে পারি। লক্ষ্য হলো একটি ফলাফল যা আপনি অর্জন করতে চান। সিস্টেম হলো সেই পথ যা আপনাকে ফলাফলের দিকে নিয়ে যাবে। আপনি যদি একজন কোচ হন, তাহলে আপনার লক্ষ্য হবে চ্যাম্পিয়নশিপ জয় করা। আপনার সিস্টেম হবে কিসের ভিত্তিতে প্লেয়ার বাছাই করবেন, সহকারী কোচদের ম্যানেজ করবেন এবং কিভাবে প্রশিক্ষণ দিবেন। আপনি যদি একজন উদ্যোক্তা হন, তাহলে আপনার লক্ষ্য হতে পারে একটা $1 মিলিয়ন ব্যবসা দাঁড় করানো। সিস্টেম হবে কিভাবে পণ্য তৈরি করবেন, কিভাবে কর্মচারী নিয়োগ দিবেন এবং কিভাবে মার্কেটিং করবেন। আপনি যদি একজন মিউজিশিয়ান হন, তাহলে আপনার লক্ষ্য হতে পারে নতুন সঙ্গীত বের করা। সিস্টেম হবে কতক্ষণ প্র্যাকটিস করবেন, কঠিন পরিমাপসমূহ কিভাবে মোকাবেলা করবেন এবং কিভাবে নির্দেশক থেকে ফিডব্যাক নেবেন। এখন মজার প্রশ্ন হলো, আপনি যদি সম্পূর্ণভাবে লক্ষ্যকে উপেক্ষা করেন এবং শুধু সিস্টেমের ওপর ফোকাস করেন, তাহলে আপনি কি সফল হতে পারবেন? যেমন আপনি যদি একজন বাস্কেটবল কোচ হতেন এবং চ্যাম্পিয়নশিপ জেতার কথা মাথায় না নিয়ে শুধু টিমের অনুশীলনের উপর কড়া নজরদারি করতেন, তাহলে কি আশানুরূপ ফল পাবেন? আমার মনে হয় পাবেন। যে কোনো খেলায় লক্ষ্য থাকে ভালো স্কোর করা, কিন্তু গোটা খেলায় শুধু স্কোরবোর্ডের দিকে তাকিয়ে থাকা জঘন্য বিষয়। আসলে জেতার একমাত্র উপায় হল প্রতিদিন উন্নতি করা। 3 বার সুপার বোল জয়ী বিল ওয়ালশের কথায়, স্কোর নিজেই নিজের খেয়াল রাখে। জীবনের অন্যান্য ক্ষেত্রে এই কথা সত্য। ভালো ফলাফল পেতে চাইলে লক্ষ্য ঠিক করা ভুলে যান, তার পরিবর্তে নিজের সিস্টেমে ফোকাস করুন। কিন্তু এই কথার মানে কি? লক্ষ্য কি একদমই বেকার? অবশ্যই না। দিক নির্দেশ করার জন্য লক্ষ্য ঠিক করা ভালো, কিন্তু উন্নতি আনার জন্য সিস্টেম সবচেয়ে লাভজনক। লক্ষ্য নির্ধারণ করতে করতেই যদি অনেক সময় অপচয় করে ফেলেন এবং সিস্টেম নিয়ে না ভাবেন, তাহলে একমুষ্টি সমস্যার উদ্রেক হবে। সমস্যা 1, বিজয়ী ও পরাজিতদের লক্ষ্য একই। লক্ষ্য ঠিক করতে গেলে নিজের পছন্দের একটা বড় পক্ষপাত থাকে। আমরা শুধু তাদের উপরই মনোযোগ দিই যারা জয়ী হয়েছে এবং মনে করি বড় লক্ষ্যের কারণেই তারা সফলতা পেয়েছে। কিন্তু যারা একই কাজে ব্যর্থ হয়েছে, তাদের কথা একদমই ভুলে যাই। সকল অলিম্পিয়ানই গোল্ড মেডেল জিততে চায়, সকল প্রার্থী চাকরি পেতে চায়। যদি সফল ও ব্যর্থ সকলেই একই লক্ষ্য অর্জন করতে চায়, তাহলে সেই লক্ষ্য পরাজিতদের থেকে জয়ীদের আলাদা করতে পারবে না। ট্যুর দে ফ্রান্স জেতার লক্ষ্য ব্রিটিশ সাইক্লিস্টদের এই খেলায় শীর্ষে নিয়ে যায়নি। এর পূর্বেও প্রতিটা ইভেন্টে তারা জয়ী হতে চেয়েছিল, অন্যান্য সকল টিমের মতোই। লক্ষ্য সবসময়ই ছিল, অন্যদের থেকে তাদেরকে আলাদা করেছিল তাদের সিস্টেম এবং প্রতিনিয়ত সেই সিস্টেমের ছোট ছোট উন্নতি করা। সমস্যা 2, লক্ষ্য অর্জন করা শুধুমাত্র একটা ক্ষণস্থায়ী পরিবর্তন। ধরুন আপনার রুমটা অনেক অপরিষ্কার এবং আপনি লক্ষ্য ঠিক করলেন পরিষ্কার করার। যদি মানসিক জোরে হঠাৎ করে ওই রুম পরিষ্কার করে ফেলেন, তাহলে আপনার রুম পরিষ্কার হবে ঠিকই তখনকার মতো। কিন্তু এরপর আপনি যদি আবার সে আলস্য ভরা অপ্রয়োজনীয় সব কিছু জমিয়ে রাখার অভ্যাসেই ফিরে যান, যা মূলত রুম অপরিষ্কার থাকার মূল কারণ, তাহলে আবার সেই একই অবস্থা পরিবর্তিত হবে এবং আবার পরিষ্কার করতে আপনার নতুন করে মানসিক শক্তি অর্জন করতে হবে। এর ফলস্বরূপ ফলাফল একই হবে, কারণ আপনি কখনোই সিস্টেমটা পরিবর্তন করেননি। আপনি একটা উপসর্গকে ঠিক করলেন মাত্র, তার পেছনের কারণটা জানা ছাড়াই। লক্ষ্য অর্জন শুধু কিছু সময়ের জন্য আপনার জীবনকে পরিবর্তন করবে। এটাই অগ্রগতির সাথে লক্ষ্যের ভিন্নতা।
আমরা মনে করি যে ফলাফল পরিবর্তন করা দরকার, কিন্তু সমস্যা ফলাফলে নেই। আমাদের দরকার সিস্টেম পরিবর্তন করা, যার দ্বারা ফলাফল আসে। ফলাফল পর্যায়ে সমস্যার সমাধান করলে শুধু ক্ষণস্থায়ীভাবে সমাধান হয়। ভালো উন্নতি করতে চাইলে সিস্টেম পর্যায়ে পরিবর্তন আনুন। ইনপুট ঠিক করুন, আউটপুট নিজে নিজেই ঠিক হয়ে যাবে। সমস্যা 3, লক্ষ্য আনন্দকে সীমিত করে। যে কোনো লক্ষ্যের পেছনে অন্তর্নিহিত অনুমান হলো একবার লক্ষ্যে পৌঁছে গেলেই আমি সুখী হয়ে যাব। লক্ষ্য সবার আগে। এই মানসিকতার সমস্যা হলো আপনি ধারাবাহিকভাবে পরের মাইলস্টোনের আগে পর্যন্ত আনন্দ উপভোগ থেকে দূরে থাকছেন। আমি অসংখ্যবার এই সমস্যায় পড়েছি। অনেক বছর ধরে আনন্দ এমন জিনিস ছিল যা আমার ভবিষ্যৎ সত্তা উপভোগ করবে। আমি নিজের কাছে প্রতিজ্ঞা করেছিলাম যে 20 পাউন্ড পেশি বাড়ানোর পর কিংবা আমার ব্যবসা নিউ ইয়র্ক টাইমসে ফিচার হওয়ার পর আমি রিল্যাক্স করতে পারবো। এছাড়াও লক্ষ্য আর দ্বিধা সৃষ্টি করে। লক্ষ্য অর্জন করতে গেলে আপনি সাফল্য আর লক্ষ্য অর্জন করতে না পারলে আপনি হেরে গেলেন। আপনি মানসিকভাবে নিজেকে আনন্দের একটা সংকীর্ণ ভার্সনে নিয়ে যান। এটা করা কিন্তু ভুল। আপনার অবলম্বন করা পথ একদমই একই যাত্রায় নিয়ে যাবে যা আপনি মনে মনে ভেবেছিলেন তার সম্ভাবনা অনেক কম। নিজের সন্তুষ্টিকে শুধু একটা দিকে সীমাবদ্ধ রাখা কোনো অর্থ প্রদান করে না, যেখানে সফলতার অনেক পথ আছে। সবার আগে সিস্টেম। এই মানসিকতা এই সমস্যার প্রতিষেধক। চূড়ান্ত পণ্যের চেয়ে যখন আপনি প্রক্রিয়ার প্রেমে পড়ে যাবেন, তখন আর আনন্দ করার জন্য অপেক্ষা করতে হবে না। সিস্টেম যখন চালু থাকবে, তখন যখন ইচ্ছা সুখ আরোহণ করতে পারবেন। আর একটা সিস্টেম বিভিন্নভাবে সফল হতে পারে, শুধু আপনার প্রথম ধারণা করা উপায়ই যে হবে এরকমটা নয়। সমস্যা 4, লং টার্ম অগ্রগতিতে লক্ষ্যসমূহ অমিল হতে পারে। সর্বশেষে লক্ষ্যভিত্তিক মানসিকতা ইয়ো ইফেক্ট সৃষ্টি করে। অনেক দৌড়বাজ মাসের পর মাস ধরে কঠিন পরিশ্রম করে, কিন্তু ফিনিশ লাইন পার করার সাথে সাথে তারা ট্রেনিং করা ছেড়ে দেয়। তাদের উৎসাহ দেওয়ার জন্য রেস ইভেন্ট থাকে না। এজন্য একটা নির্দিষ্ট লক্ষ্যে যদি সব ফোকাস থাকে, তাহলে সেটা অর্জন করার পর আপনাকে এগিয়ে নিয়ে যাবে কে? এ কারণেই অনেকে একটা লক্ষ্য অর্জন করার পর আবার সে আগের অভ্যাসেই ফিরে যায়। লক্ষ্য ঠিক করার উদ্দেশ্য হলো গেমে জয়ী হওয়া। সিস্টেম তৈরি করার উদ্দেশ্য হলো গেম চালিয়ে যাওয়া। আসল লং টার্ম চিন্তাভাবনা হলো লক্ষ্যহীন চিন্তা করা। একটা একক অর্জন মানেই সবকিছু নয়। এটা হলো পরিশোধন ও ধারাবাহিক অগ্রগতির অসীম চক্র। শেষ পর্যন্ত এটাই হওয়া উচিত প্রক্রিয়ার কাছে আপনার প্রতিজ্ঞা, যা আপনার উন্নতি নির্ধারণ করে দেবে। ক্ষুদ্র অভ্যাসের একটা সিস্টেম। যদি অভ্যাস পরিবর্তনের সমস্যার মোকাবেলা করেন, তাহলে সমস্যা আপনার নয়, সমস্যা হলো আপনার সিস্টেমে। খারাপ অভ্যাস বারবার ফিরে আসে। এর মানে এই নয় যে আপনি পরিবর্তন করার চেষ্টা করেন না। আসল কারণ হলো পরিবর্তন করার সিস্টেমটাই ভুল। লক্ষ্যের সমান হয়ে উঠতে পারেন না এমনটা নয়, আপনার সিস্টেমের লেভেলে নিচে নেমে যান, এটাই সমস্যা। একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে ফোকাস করার চেয়ে পুরো সিস্টেমের দিকে ফোকাস করুন। অ্যাটমিক শব্দের গভীর একটা অর্থ এটি। এখন পর্যন্ত আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, ক্ষুদ্র অভ্যাস মানে ক্ষুদ্র পরিবর্তন। এই ছোট ছোট অভ্যাস একটি বড় সিস্টেমের অংশ। ঠিক যেমন ছোট ছোট অণুর কণা বড় একটা মৌল গঠন করে, ঠিক সেভাবেই ক্ষুদ্র অভ্যাস অবিশ্বাস্য ফলাফলের ব্লক গঠন করে। অভ্যাস আমাদের জীবনের অণুকণার মতো, প্রতিটা কণায় উন্নতি করতে সাহায্য করে। প্রথমে এই ছোট্ট রুটিন কম গুরুত্বপূর্ণ মনে হতে পারে, কিন্তু শীঘ্রই তারা ব্লক বানাতে শুরু করবে, গুণিতক হারে বৃদ্ধি পাবে। তারা ছোট কিন্তু শক্তিশালী। অভ্যাস কিভাবে ব্যক্তিত্ব গঠন করে? খারাপ অভ্যাসের পুনরাবৃত্তি করা এত সহজ কেন, আর ভালো অভ্যাস গঠন করা এত কঠিন কেন? দৈনন্দিন অভ্যাস গঠনের চেয়ে গুরুত্বপূর্ণ জিনিস অতি অল্প সংখ্যক, কিন্তু আপনি আবারও এদিকে খেয়াল না দিয়ে আগের জায়গাতেই ফিরে যাবেন এর সম্ভাবনাটাই বেশি। চেষ্টা ও উৎসাহ থাকা সত্ত্বেও ভালো অভ্যাস বেশি দিন ধরে রাখা কষ্টসাধ্য। ব্যায়াম, ধ্যান, খবর পড়া বা রান্না করা 2-1 দিনের জন্য করতে ভালো লাগে, তারপর ঝামেলা লাগে। যাই হোক, অভ্যাস একবার প্রতিষ্ঠা হয়ে গেলে
তা সারা জীবন থেকে যায়। অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও ভাজা পোড়া খাবার খাওয়া, বেশি টেলিভিশন দেখা, গড়িমসি ও ধূমপানের মতো খারাপ অভ্যাস ছাড়া দুঃসাধ্য মনে হয়। অভ্যাস পরিবর্তন করা মূলত দুইটা কারণে কঠিন। এক, আমরা ভুল জিনিস পরিবর্তন করতে যাই, এবং দুই, ভুল পন্থায় পরিবর্তন করার চেষ্টা করি। এই অধ্যায়ে আমি প্রথমটা নিয়ে আলোচনা করব এবং পরের অধ্যায়ে 2 নাম্বারটা নিয়ে আলোচনা করব। প্রথম ভুল হলো ভুল জিনিস পরিবর্তন করার চেষ্টা। যা বলছি তা বোঝার জন্য পরিবর্তনের 3টা স্তর নিয়ে চিন্তা করতে হবে, অনেকটা পেঁয়াজের লেয়ারের মতো। অভ্যাস পরিবর্তনের 3টা স্তর। প্রথম স্তর হলো ফলাফল। এই ফলাফলের দিকে বেশি নজর দেয়। লক্ষ্য এই স্তরের মূল ভিত্তি। দ্বিতীয় স্তর হলো প্রক্রিয়া। এই স্তর সিস্টেমের দিকে বেশি নজর দেয়। অভ্যাস গঠন এই স্তরের ভিত্তি। তৃতীয় স্তর হলো নিজের ব্যক্তিত্ব পরিবর্তন করা। এই স্তর আদর্শের দিকে বেশি নজর দেয়। বেশিরভাগ আদর্শ, অনুমান ও পক্ষপাতিত্ব এই স্তরের ভিত্তি। ফলাফল হলো সর্বশেষ পরিণতি। প্রক্রিয়া হলো পথ। ব্যক্তিত্ব হলো নিজের বিশ্বাসসমূহ। অভ্যাস তৈরি প্রধান বিষয় হলো আপনি যে স্তরেই থাকুন না কেন সব সময় 1% উন্নতি করার চেষ্টা করবেন। পরিবর্তনের সকল স্তর এক এক দিক থেকে প্রয়োজনীয়। সমস্যা হলো পরিবর্তনের দিক। বেশিরভাগ মানুষ অর্জনের কথা ভেবে অভ্যাস পরিবর্তন করা শুরু করে, যেটা তাদের ফলাফল ভিত্তিক অভ্যাসের দিকে ধাবিত করে। এর বিকল্প হলো ব্যক্তিত্ব ভিত্তিক অভ্যাস গড়ে তোলা, যার ফলে আমরা নিজেদের গড়ে তুলতে সক্ষম হব। কল্পনা করুন, 2 জন মানুষ ধূমপান ছাড়তে চেষ্টা করছে। যখন একজন সিগারেট অফার করে, প্রথমজন বলে, না ধন্যবাদ, আমি ছাড়ার চেষ্টা করছি। এই উত্তর ভালো মনে হতে পারে, কিন্তু মনে মনে সে এখনো একজন ধূমপায়ী যে অন্য কেউ হয়ে ওঠার চেষ্টা করছে। সে মনে করে আচরণ পরিবর্তন করতে হবে, কিন্তু ব্যক্তিত্ব আগেরটাই ধারণ করে। দ্বিতীয় ব্যক্তি বলল, না ধন্যবাদ, আমি ধূমপান করি না। উত্তরের পার্থক্য অনেক কম, কিন্তু এই উত্তর ব্যক্তিত্বের পরিবর্তনকে নির্দেশ করে। ধূমপান তার অতীত জীবনের অংশ ছিল, বর্তমান জীবনের না। অগ্রগতির কথা উঠলে অনেকে ব্যক্তিত্বের পরিবর্তনকে আমলে নেয় না। তারা শুধু লক্ষ্য ঠিক করে এবং সে অনুযায়ী পদক্ষেপ নিতে যায়, কিন্তু আদর্শ যা পদক্ষেপকে পরিচালনা করবে তার কথা একবারও ভাবে না। প্রতিটা পদক্ষেপের পেছনে একটা আদর্শের সিস্টেম আছে। যেসব আচরণ নিজের আদর্শের বিপরীত তা ক্ষণস্থায়ী হয়। আসল আচরণ পরিবর্তন হলো ব্যক্তিত্বের পরিবর্তন। পরিবর্তন ক্ষণস্থায়ী যতক্ষণ না সেগুলো আপনার অংশ হয়ে উঠছে। বই পড়া উদ্দেশ্য না, পড়ুয়া হয়ে ওঠা উদ্দেশ্য। ম্যারাথনে দৌড়ানো উদ্দেশ্য না, দৌড়বাজ হয়ে ওঠা উদ্দেশ্য। একটা বাদ্যযন্ত্র শেখা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো মিউজিশিয়ান হয়ে ওঠা। ব্যক্তিত্ব পরিবর্তনের 2 ধাপের পদ্ধতি। 2টি ধাপ হলো, 1, যে ধরনের মানুষ হয়ে উঠতে চান তা নির্ধারণ করুন। 2, ছোট ছোট জয় দিয়ে প্রমাণ করে দেখান। প্রথমে নির্ধারণ করুন আপনি কেমন মানুষ হতে চান। তারপর সেই অনুযায়ী কাজ করুন এবং সেই ব্যক্তির মতো কিছু জয় করে দেখান।